তাহলে আমরা ওই গৃহীত তাপ ও বর্জিত তাপটা জানছিলাম। কি দেখছিলাম, 80 ডিগ্রি থেকে টেম্পারেচারটা 50-এ নামলো, এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেডের জল। আর এখানে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থাকে, দুটো, এটা জল, এটা হট ওয়াটার আর এটা কোল্ড ওয়াটার, এরা যখন দুটো মিক্স করা হয় তখন এদের সেটা দাঁড়াবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কিভাবে না, 80 প্লাস 20/2 মানে 100/2 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ধরনের সিচুয়েশনে কি হয়, এই হট ওয়াটার থেকে যেটা হয় সেটা হচ্ছে বর্জিত তাপ, তাপ বর্জন করে। আর কোল্ড ওয়াটার থেকে কি হয়, এ তাপ গ্রহণ করে, কারণ এ বাড়ছে, গৃহীত তাপ। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, বর্জিত তাপ কাকে বলে? বর্জিত তাপ হচ্ছে যখন কোনো গরম বস্তু বা উত্তপ্ত বস্তু সে নিজের তাপ বর্জন করে, যে পরিমাণ তাপ বর্জন করে তাকে বলছে বর্জিত তাপ। আর কোনো ঠান্ডা বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়ে ওঠে তাকে বলা হয় গৃহীত তাপ। একটাকে বলছে বর্জিত তাপ, একটাকে বলছে গৃহীত। এখন বর্জিত তাপ ও কিসের উপর নির্ভর করে? 8 নম্বর কোশ্চিন হবে গৃহীত, এটা একটু লিখতে হবে, ও বর্জিত তাপ কিসের উপর নির্ভর করে? এই একটা প্রশ্ন আছে। আমরা গৃহীত ও বর্জিত তাপ দুটোকেই আমরা ধরি কিউ। গৃহীত বর্জিত তাপের পরিমাণকে আমরা যদি কিউ ধরি তাহলে এটা নির্ভর করবে 3টে জিনিসের উপর: বস্তুর ভর গণিত আপেক্ষিক তাপ গণিত উষ্ণতার পার্থক্য। এই 3টে জিনিসের উপর, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৃহীত বর্জিত তাপ নির্ভর করে বস্তুর ভর মানে এম, আপেক্ষিক তাপ এস, আর উষ্ণতার পার্থক্য সেটাকে বলে টি। উষ্ণতার পার্থক্য মানে কি, ওই যে যেমন ধরো গরম জলটা ছিল 80 ডিগ্রি আর ঠান্ডা জলটার কত ছিল 20 ডিগ্রি, তাদের উষ্ণতার পার্থক্য কত, 20 তখন ডিগ্রি। ওই যে পার্থক্য মানে T2 - T1, আমরা T2 অনও বলতে পারি। এবারে T2 - T1 কে আমরা টি ধরি, এম এ T2 টা কত হলো 80 ডিগ্রি 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের বইয়ে দেওয়া আছে ইন্টু কে ইন্টু টি, তাহলে এমএসটি বা এমকেটি। এটার উপর গৃহীত ও বর্জিত তাপ নির্ভর করে। গৃহীত বর্জিত তাপ কাকে বলে আমরা জানলাম, কিসের উপর নির্ভর করে জানলাম। এটা একটু নোট ডাউন করতে হবে এবং একে মুখস্থ করতে হবে, অঙ্কও থাকে, সেগুলো আমরা দেখব। এই যে এখানে একটা শব্দ আপেক্ষিক তাপ কাকে, আপেক্ষিক তাপ একটা জিনিস হলো, হোয়াট ডু মিন বাই আপেক্ষিক তাপ, সেটা আমরা একটু দেখি। ধরো 9 নম্বর কোশ্চিন আমরা একটু আলোচনা করছি, আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ হলো, এটার সংজ্ঞাটা এইভাবে: 1 গ্রাম ভরের কোনো বস্তুর, এগুলো লিখে নেবে, তোমাদের বইয়ে কিন্তু এগুলো ডাইরেক্ট নেই, ওই জন্যই আমাকে এই প্রশ্ন এবং উত্তর লিখে লিখে পড়াতে হচ্ছে। বইয়ের মধ্যে যাবো একটু পরে,
আগে আমি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিই, তারপরে দেখবে এই জিনিসগুলোই বইয়ে দেওয়া আছে, সরাসরি দেওয়া নেই, ও বিভিন্ন সে গল্প আকারে দেওয়া আছে আর কি। আপেক্ষিক তাপ হলো 1 গ্রাম ভরের কোনো বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে শুধুমাত্র বৃদ্ধি নয়, হ্রাসও হতে পারে, হ্রাস বা বৃদ্ধি করতে, তাহলে হ্রাসও হতে পারে, বৃদ্ধি হতে পারে। তাহলে হ্রাস বা বৃদ্ধি করতে যে পরিমাণ তাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর, সে যত গ্রামই থাকো না কেন, 1 গ্রামের বৃদ্ধি করতে কতটা লাগবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কতটা না? 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে বলছে আপেক্ষিক তাপ। এবার এর চিহ্ন কি? আপেক্ষিক তাপের চিহ্ন হলো এস। এর একক কি? সিজিএস এর একক কি হবে? তাপের একক সিজিএস এর হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হলো একক। এসআই কি একক? জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আপেক্ষিক তাপের একক। দেখছো না লিখছো? লিখছি স্যার। বেশ, এগুলো রেকর্ডিং থাকবে, অসুবিধা নেই। এবার আমরা অন্য একটা প্রশ্ন দিকে চলে যাই। এই যে তাপগুলো কখন লাগে, কি লাগে, এবার একটু আমরা বইটা দেখি, তারপর আবার এখানে আবার ফিরছি। এখানে সমস্তটাই দেওয়া আছে। দেখো কিউ ইজ ইকুয়াল টু কে এম টি, যেটা আমরা দেখলাম, এম কে টি যেটা করেছিল সেটা হলো দেখো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, এই দেখো আপেক্ষিক তাপের সংজ্ঞা এখানে দেওয়া আছে, বা ক্যালোরির সংজ্ঞা দেওয়া আছে, হোয়াট ইজ ক্যালোরি। ওই 1 গ্রাম বিশুদ্ধ জলের সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা যেমন আপেক্ষিক তাপ বলি, ঠিক সেরকম ওই তাপের পরিমাণটা হলো 1 ক্যালোরি। এটা মনে রাখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? কিউ ইজ ইকুয়াল টু কে এম টি। কি হচ্ছে ওই যে গৃহীত বা বর্জিত তাপ, আমি এম কে টি যেটাকে বলছিলাম একই ব্যাপার, কেটাকে আগে ধরলে কে এম টি ওটা হয়ে যায়। আচ্ছা, আর এইদিকে আর কি ছিল? এই বিষয়গুলো আছে, এটা একটু দেখলে বুঝতে পারা যাবে। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড ওই যে তাপের একক বা আপেক্ষিক তাপের একক। এখানে একটা পরীক্ষা করেছে, 60 গ্রাম জল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 100 গ্রাম ভরের বস্তু তার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 120 গ্রাম ভরের বস্তু এইখানে নিয়ে আসা হয়েছে, মানে ওই জলের সঙ্গে মিশিয়ে দিয়েছে। এবার এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 60 গ্রাম জল নেওয়া হলো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 120 গ্রাম ভরের এই বস্তুটা নেওয়া হলো, একে জলে ফেলা হলো, মানে এইটা প্লাস এইটা করলো। আমি যেটা 80 ডিগ্রি আর 20 ডিগ্রিতে যেটা করে দেখালাম, এটা এখানে এইভাবে দেখানো আছে। কি দেখা যাবে? যে এ তাপ বর্জন করছে, তাপ বর্জন করবে, আর জলটা কি করবে? তাপ গ্রহণ করবে।
একটা তাপ বর্জন করবে, তাপ গ্রহণ করবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে কি হবে, এই জল এবং এই বস্তু দুজনেরই উষ্ণতা পরিবর্তন হবে। কি দেখা যাবে, কিছুক্ষণ পর রেখে দিয়েছে, দিয়ে এখানে যেটা দেখা গেল যে ঠান্ডা হয়ে 50°C উষ্ণতা হয়েছে ধরো, এটা ইনস্ট্যান্ট নয়, কিছুক্ষণ পরে রাখার পরে। তাহলে এর ছিল 25, 25 থেকে বেড়ে হলো 50, তাহলে কতটা বাড়লো, 50 - 25 মানে 25°C বাড়লো। যাবো একটু পরে। তাহলে কি হলো, এ তাপ গ্রহণ করবে, এখান থেকে তাপমাত্রা বাড়ছে তাহলে তাপ গ্রহণ করবে। আর এ কি করবে, এর ছিল 100, এ কমে হলো 50, তাহলে এ তাপ বর্জন করবে, অর্থাৎ বস্তু কিছুটা তাপ হারাবে। এবার ঠিক যতটা তাপ বর্জন করলো ঠিক ততটাই তাপ গ্রহণ করলো, এই দুটো সমান হবে। গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ, এই একটা ইকুয়েশন আছে। এই ধরনের ক্ষেত্রে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এইটাকে বলা হয় ক্যালোরিমিতির মূল নীতি। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, এখানে দেওয়া নেই। মানে ওই যে ক্যালোরি মিটার এবং তাপ পরিমাপের পদ্ধতিকে বলা হয় ক্যালোরিমিতি। তাই ক্যালোরিমিতির মূল নীতি। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ক্যালোরিমিতি কি, এখানে একটা প্রশ্ন দিই, কত নম্বর প্রশ্ন ছিল ওটা, আমাদের 9 নম্বর ছিল মনে হয়। একটা প্রশ্ন লেখো, 9 নম্বর প্রশ্ন, ক্যালোরিমিতি কি। ক্যালোরিমিতি কি, ইহার মূল নীতিটি লেখো। তাহলে ক্যালোরিমিতি হলো, এর উত্তর হচ্ছে তাপ তাপ পরিমাপের পদ্ধতিকে ক্যালোরিমিতি বলে। ইহার মূলনীতিটা কি, মূলনীতি হলো গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ। এটা লিখে রাখতে হবে, নীতির মূলনীতি লিখে না। প্রশ্নে যাব, লেখা হয়েছে। প্রশ্নটা লেখা হয়েছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে যাব। চলো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি গৃহীত তাপ ইজিক্যাল টু বর্ধিত তাপ। তাহলে গৃহীত তাপ কতটা হচ্ছে একবার দেখিনি, আমরা অঙ্কটা একবার অ্যাপ্লাই করে কি জানি। তারপরে আমাদের কিউ ইজিক্যাল টু এম ইন্টু কে ইন্টু টি। প্রথমটার ক্ষেত্রে এ তাপ গ্রহণ করলো, তাহলে এর হচ্ছে 60 গ্রাম হচ্ছে এম, এম সমান হলো 60 গ্রাম। আচ্ছা, জলের আপেক্ষিক তাপ কে মান হচ্ছে 1, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর টি কত হলো 50 - 25, তার মানে হলো 25। তাহলে তো আমরা তিনটে ভ্যালু পেয়ে গেলাম। এম কে টি যদি আমরা ভ্যালু করি, কিউ ইজিক্যাল টু এম কে টি,
এম এর ভ্যালু 60, কে এর ভ্যালু 1, টি এর ভ্যালু 25, এখানে দেখো দেওয়া আছে। তাহলে এর কি আমরা কি বের করবো? কিউ সমান, এটা হলো এম, এটা হলো কে, আর এটা হলো দেখো টি, এটা টি, এটা কে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এম কে টি, তিনটে যদি আমরা গুণ করি তাহলে কি পেলাম? 1500 ক্যালোরি। এই তাপটা হচ্ছে গৃহীত তাপ। কেন গৃহীত তাপ? কারণ কম তাপমাত্রা থেকে সে বেশি তাপমাত্রার দিকে গেছে, সেজন্য তাপটা সে গ্রহণ করেছে। এখানে বলা আছে এম সমান 60, কে সমান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, টি সমান হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি 25। এবার এর ক্ষেত্রে দেখো তাপ কে বর্জন করলো? তাপ বর্জন করেছে এই বস্তুটা, 120 গ্রাম ভরের বস্তু তাপ বর্জন করেছে। তাহলে এর এম সমান হচ্ছে 120 গ্রাম। আর কত থেকে কত বর্জন করেছে? টি সমান হচ্ছে 100 মাইনাস 50, সেটা হবে 50। ঠিক আছে? আর এর কেটা, কে এর ভ্যালুটা বলে দেওয়া থাকবে, কিন্তু এখানে যেহেতু বলে দেওয়া নেই, কেটা অজানা, তাহলে কেটা আমরা কে রেখে দিলাম। বেশ, যেহেতু এখানে বলে দেওয়া নেই, কারণ আপেক্ষিক তাপ একটার এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এখান থেকে আমরা কে এর ভ্যালু আমরা বের করব। এটা হয়তো একটা প্রশ্ন, এখান থেকে কিভাবে অঙ্ক আমি পরে দেখাবো, এটাও একটা সুন্দর অঙ্ক দেওয়া আছে। এর কে এর ভ্যালু আমরা জানি না, এর এম এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি। এর এম এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি, কিন্তু কে এর ভ্যালু জানি না। তাহলে সেখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করতে পারবো। দেখো আমি যদি অঙ্কটা খুব ভালো করে বোঝো, এখানে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা বস্তুর এম এর ভ্যালু জানি, কে ভ্যালু জানি, টি ভ্যালু জানি। এম এর ভ্যালু হচ্ছে 50 গ্রাম, কে এর ভ্যালু 1, টি এর ভ্যালু হচ্ছে 50 মাইনাস 25, ওই যে পাত্রে জলটা ছিল, টি এর ভ্যালু হচ্ছে 25। তাহলে সেক্ষেত্রে তার কিউ সমান দাঁড়ালো এম কে টি, মানে 50, 1, 25। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা 50 ছিল না 60 ছিল? 60 মনে হয়, 60 গ্রাম ছিল, 60 যা ছিল তাই, অসুবিধা দিয়ে 1500। এইদিকে এটা কোনটা ছিল? এটা ছিল এই লিকুইডটার, এই যে জলটা ছিল। আর এখানে কোনটা ছিল? এরকম একটা বস্তুর। এর এম এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি না, টি এর ভ্যালু জানি। এর এম এর ভ্যালু কত ছিল? 120, এর ভ্যালু জানি না, ওটাই আমাকে বের করতে হবে। টি এর ভ্যালু ছিল কত? 150 সমান 50। তাহলে এর এর কিউ সমান কত? এম ইন্টু কে, জায়গায় লিখলাম 100, কে এর জায়গায় জানি না তাই কেটাই থেকে গেল, টি এর জায়গায় লিখলাম 50। তাহলে এবার কি দাঁড়াচ্ছে? কিউ ইজ ইকুয়াল টু এম কে টি, কিউ ইজ ইকুয়াল টু এম কে টি, এই দুটো তাপ সমান, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। আমরা এখানে কি জানি? এটা হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ হলো এইটা 1500, আর বর্জিত তাপ হলো এইটা 120 গণিত কে গণিত টি মানে হচ্ছে 50। এবার আমি তাহলে কে, তাহলে অতএব কে, কেটাকে চেপে ধরলাম, বাকি এটাকে এর তলায় নামিয়ে দিলাম, এই 50টা এর তলায় চলে এলো, দিয়ে তাহলে কি পেয়ে যাব? তাহলে আমরা যেটা পেয়ে যাব 1500 ডিভাইডেড বাই 150 আমরা লিখতে পারি। দেখো কারো বুঝতে কোনো অসুবিধা হলো কিনা? তাহলে অতএব
কে ইজ ইকাল টু 1500 ডিভাইডেড বাই 20 ইন্টু 50। এবার কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, 3 5 15, আর 12 দিয়ে ভাগ করো, মানে হলো 1/4। তাহলে 1/4 ইজ ইকাল টু 0.25। কে এর ভ্যালু দাঁড়ালো 0.25। একদম ডাইরেক্ট অঙ্ক এভাবে দিতে পারে। এই যে যেটা করলাম, কারো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলবে। শুভশ্রী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সোহেল, বুঝতে পারলি কে কিভাবে বেরোলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার তাহলে আমাদেরকে এখান থেকে কে এর ভ্যালু 0.25 আমরা বের করতে পারলাম। এখান থেকে অঙ্ক দিতে পারে, এরকম একটা পরীক্ষায় থাকবে। কে কে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। জলের ক্ষেত্রে যেমন কে মানে 1, এক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে কে সমান কত বেরোলো 0.25 ইত্যাদি। তার মানে কে এর মান হলো একটা সাপেক্ষে আর একটা নির্ভর করে, সেই জন্য কে এর মান হলো আপেক্ষিক, আর এই জন্য এটাকে কে কে বলা হয় আপেক্ষিক তাপ। ওটা এখানে কে ব্যবহার করেছে, আমরা কে এর বদলে আসলে এস ব্যবহার করি। কেও যা এসও তাই। এস মিনস স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট। কে এর বদলে আমরা এস ব্যবহার করে থাকি। এখানে কে দিয়ে দেখিয়েছে, কিন্তু আসলে বড় হলে দেখতে পাবে উঁচু ক্লাসে যে কেটা নয়, ওটা হবে এস, স্পেসিফিক হিট। নেক্সট, এই দেখো এখানে দিয়েও দিয়েছে, আপেক্ষিক তাপকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, ফর স্পেসিফিক হিট। তাহলে কে সমান এম কে টির বদলে আমরা তখন কি লিখবো, এম এস টি টু মাইনাস টি ওয়ান। ওই যে 50 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইত্যাদি যেগুলো আমরা পেলাম ওইভাবে। এটাই হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা। এটাও দিতে পারে, গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি লেখো, বা ক্যালোরিমিতির রাশিমালাটি লেখো ইত্যাদি। যেখানে টি টি এর বদলে টি টু মাইনাস টি ওয়ান কেন, কারণ একটা হলো প্রাথমিক উষ্ণতা, ওই যেমন 25, টি টু হলো অন্তিম উষ্ণতা মানে 50, এই ধরনের। এরকম ভাবে একটা ছক দেওয়া আছে, বিভিন্ন ভর, অ্যালুমিনিয়াম, তামা, সীসার উপর তার বিভিন্ন ভর নেওয়া হয়েছে, তাদের আপেক্ষিক তাপ কত, দিয়ে তাদের এই 400 গ্রাম যদি ভর হয় তাহলে তার গৃহীত বা বর্জিত তাপ কত হবে, এই ফর্মুলা অনুসারে কিউ ইজ ইকুয়াল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আমরা যখন অঙ্ক করবো এখান থেকে বুঝতে পারবো, এই বইয়ে তো অত কিছু দেওয়া নেই, আমাদেরকে করে নিতে হবে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাবো। তোমরা এগুলো একটু দেখে নেবে বাড়িতে, অসুবিধা নেই। নেক্সট, এবার আমরা আসছি অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন কাকে বলে এইটা একটু জানবো, দেখা যাক। আমরা আগে একটু নিজেরা জেনে নিই, তারপরে আমরা বইয়ের মধ্যে আবার যাচ্ছি। দশ নম্বর প্রশ্ন হলো অবস্থার পরিবর্তন কি, বা অবস্থার পরিবর্তন কাকে বলে। যখন ধরো আইস, এগুলো হচ্ছে বরফের টুকরো, এরকম ভাবে বরফের টুকরো রাখা রয়েছে, এটা হলো আইস বা বরফ। এটা মেল্টিং করলো, মেল্টিং করে কি হলো, একটা পাত্রে যদি এগুলো রাখো তুমি কি পাবা, এটা হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে এটা ছিল বরফ, প্রথমে ছিল বরফ, এ ছিল কি অবস্থায়, কঠিন অবস্থায়। বরফ থেকে পেলে কি জল, কি অবস্থা, তরল অবস্থা। একে আবার তুমি হিটিং করছো, একে যদি তুমি হিটিং করো উনুনে, তাহলে এখান থেকে কি হবে, বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তাহলে জল থেকে তৈরি হলো কি, বাষ্প। তাহলে এটাকে বলতে গ্যাসীয় অবস্থা। তাহলে পদার্থের অবস্থা হলো তিনটে, একটা হলো কঠিন, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়।
তাহলে যখন পদার্থ এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয় তখন সেই ঘটনাটিকে বলছে অবস্থার পরিবর্তন। যেমন কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় ইত্যাদি, এই ঘটনাটিকে বলছে অবস্থার পরিবর্তন। এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের ঘটনাকে বলা হয় অবস্থার পরিবর্তন। এখানে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। তাহলে অবস্থার পরিবর্তন কি না, কোনো পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায়, যেমন উদাহরণ দিতে পারো কঠিন থেকে তরল ইত্যাদি। তাহলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বা পরিবর্তনের ঘটনাকে বলা হয় অবস্থার পরিবর্তন। পরের প্রশ্ন, এই যে অবস্থার পরিবর্তন কিসের দ্বারা হয়? বরফ, বরফ থেকে যে তোমার জলে পরিণত হচ্ছে, বরফ, বরফ থেকে জল হলো, এটা কিসের দ্বারা হবে কে বলতে পারবে? তাপের দ্বারা। তাপের দ্বারা। তাহলে বরফ থেকে যে জলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে তাপের দ্বারা। তাপ প্রয়োগ করলে সেখান থেকে জলে পরিণত হচ্ছে। আচ্ছা, এবার দেখো বরফ থেকে জলে পরিণত হয় কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ থেকে জলে পরিণত হয়। তাহলে 0 মানে কি কোনো তাপ লাগলো? 0 মানে তো 0, কোনো তাপ তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ স্যার, এখানে তাপ প্রয়োগ হয়েছে, এখানে লিন তাপের প্রয়োগ হয়েছে। লিন তাপ কি? স্যার লিন তাপ হচ্ছে যে যখন কোনো মানে ওইটাই আমি বুঝাবো। এটা যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন করতে পারে না, তাকে বলে লিন তাপ। বেশ, ওইটাই আমি যাচ্ছি। কিভাবে যাচ্ছি দেখো, বরফ থেকে জলে পরিণত হচ্ছে, আমরা অবশ্যই দেখছি যে তাপ লাগছে, কিন্তু তাপমাত্রা তো চেঞ্জ হচ্ছে না, তাপমাত্রা তো 0। তাপ যদি লাগে তাহলে তো তাপমাত্রা বাড়বে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 ডিগ্রি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম বাড়বে তো, কিন্তু এখন তো তাপমাত্রা বাড়ছে না, অথচ আমার তাপ লাগছে। বরফ থেকে জলে পরিণত হচ্ছে 0 ডিগ্রিতে, আবার জল থেকে বরফে পরিণত হচ্ছে 0 ডিগ্রিতে। ভেরি ইন্টারেস্টিং। একই তাপমাত্রা, এখানেও শূন্য এখানেও শূন্য, কোনো তাপমাত্রার হেরফের হচ্ছে না, তার মানে তাপমাত্রার পরিবর্তন। এখানে কি কোনো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে? শুভশ্রী? না স্যার, হচ্ছে না। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, অথচ দেখো বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। কি অবস্থা? এই কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় চলে গেল। এই ছিল কঠিন, এই ছিল তরল। তাহলে কঠিন থেকে তরলে যাচ্ছে বা তরল থেকে কঠিনে যাচ্ছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তনটা হয়। তাহলে আমি যে তাপ দিচ্ছি, তাহলে এই তাপটা গেল কোথায়? এই তাপটা কোথায় যাচ্ছে? এই তাপটা তাহলে লুকিয়ে আছে, লুকিয়ে পড়েছে তাপটা, এই জন্য এই তাপকে বলা হয় লুকোনো তাপ। লুকোনো শব্দকে ভালো ভাষায় বলা হয় লিন তাপ। তাহলে আমি তাপ দিচ্ছি, তাপ নিচ্ছে, বরফ থেকে জলে পরিণত হচ্ছে, অথচ এর তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না,
তাহলে যে তাপ তাপমাত্রা পরিবর্তন করে না কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন করে তাকে বলা হয় লীন তাপ। তাহলে 11 নম্বর প্রশ্নটা হবে লীন তাপ কাকে বলে। এগারো নম্বর কোশ্চেন, লীন তাপ কাকে বলে। তাহলে যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন করে না কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন করে তাকে বলে লীন তাপ, ইংরেজিতে যাকে বলা হয় ল্যাটেন্ট হিট। বারো নম্বর প্রশ্ন, লীন তাপ কয় প্রকারের ও কি কি। লীন তাপ হলো দুই প্রকারের, একটাকে বলবো গলনের লীন তাপ, আর একটাকে বলবো বাষ্পীভবনের লীন তাপ। গলনের লীন তাপের পরিমাণ কত, 80 ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এই দুটো মুখস্থ করতে হবে। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম আর 537 ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। এখন প্রশ্ন হলো এই যে গলন, বাষ্পীভবন এরা কি। তাহলে 13 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, গলন কাকে বলে। 13 নম্বর প্রশ্নটা লিখবে, গলন কাকে বলে। তাহলে গলন হলো একটা ঘটনা, একটা প্রক্রিয়া। তাহলে গলন হলো একটি প্রক্রিয়া, একটি পদ্ধতি। এই প্রক্রিয়ায় কি হয় না, যে প্রক্রিয়ায় কোন কঠিন বস্তু গলতে শুরু করে এবং তরলে পরিণত হয় তাকে বলে। তাহলে গলনাঙ্ক কাকে বলে। গলন যদি একটি প্রক্রিয়া হয় তাহলে গলনাঙ্ক হলো একটি তাপমাত্রা। গলন হলো একটি প্রক্রিয়া, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে। আর গলনাঙ্ক হলো একটি তাপমাত্রা, একটি নির্দিষ্ট তাপমাত্রা। গলনাঙ্ক কাকে বলে, এটাকে বলবো যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে শুরু করে। সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। ওকে, আচ্ছা তাহলে বরফের গলনাঙ্ক কত, কে বলতে পারবে।
তারপর দিলাম বরফের গলনাঙ্ক কত? যে কেউ? বলো বরফের গলনাঙ্ক কত? 0°C। হ্যাঁ, 0°C বা 0°C, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। এটা মনে রাখতে হবে। তাহলে একই রকম ভাবে গলন, স্ফুটন, বাষ্পীভবন, এইগুলো। স্ফুটন কি গলনাঙ্কের পর আমরা একটা প্রক্রিয়া জানবো, স্ফুটন কাকে বলে। তাহলে স্ফুটন হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটন। আর স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রা। ঠিক যেমন গলন, ঠিক সেরকম স্ফুটন। গলনে গলতে শুরু করে, স্ফুটনে ফুটতে শুরু করে। গলনাঙ্ক হলো যেমন তাপমাত্রা, যে তাপমাত্রায় গলতে শুরু করে। স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রা, যে তাপমাত্রায় ফুটতে শুরু করে। জল ফুটতে শুরু করে কততে? 100°C। তাহলে জলের স্ফুটনাঙ্ক হলো 100°C। এবার এক এক তরলের এক এক তরলের এক এক রকমের স্ফুটনাঙ্ক। ঠিক সেরকম বাষ্পীভবন কাকে বলে? বাষ্পীভবন কাকে বলে? তাহলে বাষ্পীভবনও হলো একটি প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন বা বাষ্পায়ন। এগুলো হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার নাম। ঠিক আছে, তাহলে এগুলো আমরা জানলাম। ওকে, তাহলে আমরা এবার দেখি কতদূর আমরা আজকে আলোচনা করলাম। অবস্থার পরিবর্তন ও লিন তাপের ধারণা আমরা এখানে পেলাম। দেখো, গলন পেলাম, গলনাঙ্ক পেলাম, আমরা সব লিখিয়ে দিয়েছি, প্রশ্ন সবের মধ্যেই আছে। আচ্ছা, কঠিনীভবন, হিমাঙ্ক, এই জিনিসগুলো বলবো। কঠিনীভবন কি? তরল থেকে বরফে পরিণত হওয়া। ধরো জল থেকে বরফে পরিণত হলো, ছিল তরল, হয়ে গেল কঠিন। তাহলে তরল থেকে কঠিনীভবন হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, তরল থেকে কঠিন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কঠিনীভবন। তাহলে 17 নম্বর প্রশ্নে ওটা লিখে নাও। বাষ্পীভবনের পর 17 পর 18 নম্বর প্রশ্ন, কঠিনীভবন কাকে বলে? তাহলে কঠিনীভবন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় তাকে বলে কঠিনীভবন। ঠিক আছে, প্রক্রিয়াটিকে বলছে কঠিনীভবন। আমরা 18টা প্রশ্ন আমরা দেখলাম। আচ্ছা, হিমাঙ্ক মানে হিমায়ন, ওটা যেমন কঠিনীভবন বা হিমায়নও বলা হয়, যে প্রক্রিয়ায় তরল থেকে হিম বা বরফে পরিণত হয়। আর তাপমাত্রাটিকে বলছে হিমাঙ্ক। এই গলনাঙ্ক, হিমাঙ্ক, এই যে অঙ্ক, যেখানেই অঙ্ক থাকবে মানে সেখানে সংখ্যা থাকবে, সেটাকেই বলা হয় একটা তাপমাত্রা হবে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক ইত্যাদি সব একটা তাপমাত্রা হবে। এখানে দিয়েছে দেখো, পারদের গলনাঙ্ক -39°, আর হিমাঙ্ক হচ্ছে মাইনাস, একই গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই দিয়েছে। বরফও 0, এটাও 0। সোনার গলনাঙ্ক বা হিমাঙ্ক মানে যে তাপমাত্রাতেই সে গলতে শুরু করবে সেই তাপমাত্রাতেই সে জমতে শুরু করবে। মাঝখানে তাপটা কোথায় যাবে? তাপটা লিন তাপ হিসাবে থাকবে। এটা একটু মনে রাখতে হবে, ছকের এই টার্মগুলো, মানে ছকের এই ভ্যালুগুলো। কয়েকটি পদার্থের গলনাঙ্ক, হিমাঙ্ক, গলনাঙ্ক এবং হিমাঙ্ক এরা পরস্পরের সমান। লিন তাপের জন্য এই ঘটনাটা ঘটে। আর এটাও একটা মনে রাখতে হবে, কাঁচ, মাখন, চর্বি ইত্যাদির কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। হয়তো একটা এমসিকিউ প্রশ্ন দিয়ে দিল যে এমন কয়েকটি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না।
এর মান সমানও হয় না, এগুলো আমরা তখন জানবো। ওকে, তাহলে আজকে আমরা যেটুকু সময় বের করতে পারলাম আজকে এখনো পর্যন্ত এইটুকু পর্যন্ত আমরা পড়ে রাখবো। আজকে হচ্ছে কত তারিখ? 14 তারিখ। এরপরে নির্দিষ্ট ক্লাসে যদি ক্লাস করা সম্ভব হয়, আচ্ছা রেকর্ডিংটা বন্ধ করে দিই।